নমস্কার, স্বাগত সমস্ত দর্শক বন্ধুদের। শুরু করছি এখনকার এই মুহূর্তের সেগমেন্ট ড্রিম ডেস্টিনি সেগমেন্ট। ঠিক এই সময়ের অনুষ্ঠানে প্রত্যেক সোমবার রাত 11টার সময়, প্রত্যেক মঙ্গলবার রাত 11টার সময় মূলত শিক্ষামূলক যে অনুষ্ঠান আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে স্যারের পক্ষ থেকে, সেখান থেকে কিন্তু বহু কিছু আপনারা জানতে পারছেন। যেমন গত দিনের অনুষ্ঠানের সূত্র ধরে যদি বলি, কারা কারা শেয়ার, স্টক, গোল্ড, রিয়েল এস্টেট, মিউচুয়াল ফান্ড করতে পারেন, আলোচনা করতে পারেন বিনিয়োগ, তাই নিয়ে কিন্তু আমরা কথা বলেছি, স্যারের কাছ থেকে অনেক কিছু জেনেছি। আজকের অনুষ্ঠানে আরও কিছু আপনাদের জন্য অপেক্ষায় আছে। সবার আগে স্বাগত জানাবো, স্যার রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার, যেখানে আলোচনা শেষ হয়েছিল গতকাল, ঠিক সেই জায়গাটা থেকে আসবো। আপনি নতুন গৃহ নির্মাণ করতে গেলে আমরা কি করতে পারি সেটা বলেছিলেন, কিন্তু স্যার একটা সমস্যা অনেকেই ফেস করেন, হয়তো কোনো প্রপার্টি রয়ে গেছে তাদের কাছে, সেই প্রপার্টিটা তারা সেল করতে চাইছেন কিন্তু করতে পারছেন না, আটকে গেছে কোনো কারণে। আচ্ছা, প্রথমত বলি, যে কোনো প্রপার্টি বিষয়টাই ডিপেন্ড করে ফোর্থ হাউস থেকে, এবং প্রপার্টির জোডিয়াক সাইন হচ্ছে কিন্তু কর্কট রাশির ঘর, চতুর্থ ঘর। ফলে চতুর্থ ঘর মানে কর্কট রাশিতে যদি কোনো পাপগ্রহ থাকে, মানে শনি, রাহু, কেতু বা মঙ্গল, সেগুলো বিক্রি করা বেশ টাফ হয়। যারই যে কোনো রাশিলগ্ন হোক না কেন, কর্কট রাশির ঘরে যদি শনি, রাহু, মঙ্গল, কেতু থাকে বা কৃষ্ণপক্ষের চন্দ্র থাকে, সেল করা প্রবলেম হবে, এটা ভালো করে বুঝতে হবে। এবার দ্বিতীয়ত, কি দশা চলছে। দশা মানে চতুর্থপতি যদি প্রপার্টিকে বোঝানো হয়, তাহলে চতুর্থপতি যদি কোনো কারণে তৃতীয়পতি বা দশমপতির বা থার্ডের লর্ড বা 10th লর্ডের নক্ষত্রে থাকে, তখন কিন্তু চট করে প্রপার্টি বিক্রি হতে চায় না। এবার এই চায় না বললেই তো হলো না, তাহলে এই 3 নম্বর যে লর্ড বা 10th লর্ডের এনার্জিকে একটু ডাইলুট করতে হয়। ডাইলুট করলে তার প্রপার্টি বিক্রি হতে পারে। তার কিছু প্রসিডিওর আছে, তার জন্য আমি রেমিডিয়াল মেজারমেন্টের কথা বলি। কিন্তু জেনারেলি যাদের ওই নেগেটিভ দশা চলছে না, মানে 4th লর্ড 3 বা 10-এর সাথে কানেক্টেড নেই, কর্কট রাশির ঘরে শনি, মঙ্গল, রাহু, কেতু নেই, কৃষ্ণপক্ষের চন্দ্র নেই, তারাও সেল করতে পারছে না। তার একটা অন্যতম কারণ হতে পারে যে আপনি সেই প্রপার্টিটাকে বাজারের মার্কেট থেকে একটু বেশি দামে রেখেছেন। আপনি বলতে পারেন, আমি বাড়িটা 40 লক্ষ টাকা দিয়ে কিনেছি, আমি এটা 42 লক্ষতে বিক্রি করবো, বা আমি 1 কোটি টাকা দিয়ে বাড়িটা বানিয়েছি, 1.5 কোটি টাকা বিক্রি করবো, কিন্তু মার্কেট ভ্যালু তখন নেই। ফলে আপনাকে সেখানে অ্যাডজাস্ট করতেই হবে। ইউ নিড দ্য অ্যাডজাস্টমেন্ট, এটা বুঝতেই হবে। কারণ প্রচুর দামি করে রাখলে বিক্রি হবে না। যে কোনো বিক্রির ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম থাকে, একটা সেলের একটা রুলস আছে, যা খুশি দাম রাখলে হয় না। তবুও যে রুলগুলো আমি দেখেছি বাড়ি বিক্রি হতে প্রবলেম তৈরি করে, তার মধ্যে প্রথম প্রবলেম, সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম কোণ নিচু নয় তো, 2 নম্বর। দক্ষিণ পশ্চিম কোণে টয়লেট নেই তো, নাম্বার 3। দক্ষিণ পূর্ব কোণ ডাউন নেই তো, দক্ষিণ পূর্ব কোণে কোনো টয়লেট নেই তো, উত্তর পশ্চিমের কাছাকাছি কোনো অংশে কোনো টয়লেট নেই তো। এই কটা সূত্র হলে বাড়ি কিন্তু বিক্রি হতে চায় না। সেখানে কিন্তু রীতিমতো আপনাকে রেমিডিয়াল মেজারমেন্ট করতেই হবে। কিন্তু আমি দেখেছি, যদি মোটামুটি ঠিকঠাক থাকে, যার গ্রহ নক্ষত্র যেমন আছে, সে যদি সেল করতে চায়, প্রপার্টির যে কাগজপত্র যদি উত্তর পশ্চিম কোণায় রাখা যায়, প্রপার্টির কাগজপত্র যদি পশ্চিম কোণায় রাখা যায়, জেনারেলি কিন্তু প্রপার্টি সেল হয়ে যায়। কিন্তু খেয়াল রাখতেও দক্ষিণ পশ্চিম নিচু নেই তো, দক্ষিণ পশ্চিমে টয়লেট নেই তো, দক্ষিণ পূর্ব নিচু নেই তো, দক্ষিণ পূর্বে টয়লেট নেই তো, বা উত্তর পশ্চিমের কাছাকাছি অংশে টয়লেট নেই তো, এই সূত্রগুলো বুঝতে হবে। কিন্তু জেনারেলি সবকটাতে আপনি ওকে পাচ্ছেন, তাদের দেখা যায় যে যদি উত্তর পশ্চিম কোণায় বা পশ্চিম কোণায় যদি প্রপার্টির কাগজ রেখে দেন, সেটা আপনাকে গুড লাক দিতে পারে। এই প্রসঙ্গে বলি, আমার একটা বাস্তু নিউমোলজির কোর্স আছে। সেই কোর্স অনুযায়ী
কার কোনটা লাকি দিক কী পারপাসে সেখানে শেখানো হয়। যদি এই কোর্সটা নন রিফান্ডেবল, সেখানে যদি আপনি কাগজটা রাখতে পারেন তার নির্দিষ্ট ডেট অফ বার্থ অনুযায়ী যে নিউমোলজি কোর্স, তাহলে কিন্তু সেখানে উপকার পাবেন। এবং এই প্রসঙ্গে বলে রাখি, এই কোর্সের মধ্যে আমি 109খানা কম্বিনেশান দিচ্ছি। দেখুন কী কী কম্বিনেশান যদি দেখা যায়, দেখুন এখানে কম্বিনেশান আমরা দেখতে পাচ্ছেন। আচ্ছা স্যার। এটা কেন এই কম্বিনেশানটা দেখুন দেখতে পাবেন, দেখুন একটা 8-এর ডেটের জাতকদের, মানে এইভাবে আমি জিনিসটাকে বোঝাই, যেমন 8-এর ডেটের জাতকদের বা বিভিন্ন ডেট জাতকদের যাদের যাদের ডেট অফ বার্থ 8 যোগ করে 1 হচ্ছে, ডেট অফ বার্থ 8 যোগ করে, আগেরটা দেখলে ভালো হয়, ডেট অফ বার্থ 8 যোগ করে 1 হচ্ছে, ডেট অফ বার্থ 8 যোগ করে 2 হচ্ছে, ডেট অফ বার্থ 8 যোগ করে 3 হচ্ছে। তাদের কি ইভেন্ট, জীবনে কি ইভেন্ট, এরকম প্রত্যেকটা ডেট অফ বার্থের প্রত্যেকটা ইভেন্টকে বলে দেওয়া থাকে। এবং এটা কেন হয়, ওই কারণটা বলছি, কারণটা দেখুন। কারণটা হচ্ছে আমাদের মস্তিষ্কের পেছন দিক থেকে যদি আমরা দেখি, লেফট সাইডে দেখুন 4টে ডিজিট কাজ করে, রাইট সাইডে 4টে ডিজিট কাজ করে। পরের যেটা যদি পিকচারটা একটু দেখানো যায়, পরের পিকচারটা আবার দেখুন, এখানে কোন ডেট অফ বার্থে আছে, এটা 8 এবং 1-এর কম্বিনেশন আছে। এবং এইভাবে আপনাদের শেখানো হয়। এবং পরবর্তী ক্ষেত্রে দেখুন আরেকটা ছবি দেখাচ্ছি। এই ছবিটাতে ওই 8-এর 1 মানে 8-এর ডেট অফ বার্থ যোগ করে, মানে আপনার ডেট অফ বার্থটা যোগ করে যে ডেস্টিনি নাম্বার সেটা যদি 1 হয়, 8টাকে রেখেছেন, মানে কারোর জন্ম ধরুন 8/1/2000, তাহলে 8 তারিখে জন্ম, 8ই জানুয়ারি 2000, মানে যোগ করে হচ্ছে দেখুন 2, 8/1/2000 জন্ম। তার জীবনটা কেমন যাবে, 8-এর ডেটে জন্ম, 8/1/2000 জন্য যোগ করে 8 + 1 + 2 যোগ করে আসলে দেখুন 2, 8-একে 9, 2 11, 11 মানে 2, তার ডেস্টিনি নাম্বার 2। তাহলে 8-2-এর কেমন যাবে, তার কি রোগ হবে, কোনটা অ্যান্টি নাম্বার, কোনটা গুড নাম্বার, কোনটা লাকি কালার, এরকম ধরনের প্রত্যেকটা কম্বিনেশন দেওয়া রয়েছে। পরেরটা দেখান। ঠিক। এইগুলো আমি ওখানে দেখাচ্ছি। এটা দেখুন আবার, এটা 9-এর জন্য আছে, 9-এর ডেট অফ বার্থ, 9/1/9 থাকলে কি হবে। এবার দেখুন আরটু আমি আপনাদেরকে বড় করে জুম করে দেখাতে চাইছি, 9-এর ডেট অফ বার্থের, 9-এর ডেট অফ বার্থটা জুম করে দেখাতে চাইছি। দেখুন 9-এর জায়গাটা দেখুন, এই দেখুন 9/4, মানে 9 তারিখে আপনার জন্ম, যোগ করে হয়তো দেখা গেল 3 আসছে, ডেস্টিনি নাম্বার 3, তাহলে তার জীবনটা কি দেখাচ্ছে, 9 ডেট অফ বার্থ যোগ করে আসছে 4, তার জন্য কি দেখাচ্ছে, 9 ডেট অফ বার্থটা যোগ করে দেখাচ্ছে আপনার 5 হয়তো 5, তার জন্য কি দেখাচ্ছে। এবং এইভাবে প্রত্যেকের রোগ ব্যাধিগুলো কি হচ্ছে, 9 ডেট অফ বার্থ এবং দেখুন যোগ করে কি আসছে। দেখতে পাচ্ছেন 9 and 3, 9 and 4, 9 and 5, 9 and 3 দেখুন লেখা আছে দেখুন নিউরো, আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা। 9 and 4 দেখুন লেখা আছে অ্যাক্সিডেন্ট, সার্জারি, ডাইজেস্টিভ সিস্টেম। 9 and 5-এ দেখুন স্কিন, ডাইজেস্টিভ সিস্টেম। 9 and 6-এ ডেন্টাল ইস্যু, কাফ অ্যান্ড কোল্ড। 9 and 7-এ দেখুন ডিপ্রেশন, জয়েন্ট পেন। এরকম ধরনের প্রায় 109খানা সূত্র থাকছে। এবং বাস্তুর কাগজ বলুন কেন, যে কোনো কিছু, কোন দিকটা আপনার হেলথ সেক্টর, কোন দিকটা আপনার ইমোশনাল সেক্টর, কোন দিকটা লাভ সেক্টর, আপনি নিজে ক্যালকুলেট করতে পারবেন। সেই জোনগুলোতে যদি আপনি আপনার অ্যাক্টিভিটিসগুলো করেন, সেখান থেকে আপনি গুড লাক পাবেন। কোন দিকটাতে টাকা পয়সা রাখবো, কোন দিকে টাকা পয়সা রাখবেন, সমস্ত সেখানে আপনি বুঝতে পারবেন। সমস্ত ডায়াগ্রাম অনুযায়ী সেখানে পরিষ্কার করে দেওয়া আছে 109খানা কম্বিনেশন, ভেরি ইজি ওয়েতে, পুরো একদম ডায়াগ্রাম করে দেওয়া আছে। এগুলো আমার দীর্ঘ প্রায় 20-22 বছরের রিসার্চ, লাস্ট 14 বছর আমি প্রচুর খেটেছি এটার পেছনে। বিভিন্ন মানে 40,000 থেকে 50,000 কেস স্টাডি করেছি, করে দেখছি একই ঘটনা রিপিট করছে বারবার। আমি সমস্ত ডায়েরিতে নথিবদ্ধ করে রাখতাম কী কী ঘটছে, বারবার দেখছি একই রিপিট হচ্ছে। তখন সেটা আপনাদেরকে শেখাচ্ছি অত্যন্ত কম মূল্যে। এবং এই প্রসঙ্গে বলি, সেখানে কিছু রেমিডিয়াল মেজারমেন্টও থাকছে, তার থেকে আপনি কীভাবে উপকার পাবেন, কোন ক্রিস্টাল ইউজ করবেন, কোন রুদ্রাক্ষ ইউজ করবেন, কোন মন্ত্র চ্যান্টিং করবেন। শুধু তাই না, কিছু কিছু বিশেষ নাম্বার ওখানে দেওয়া হচ্ছে, যে নাম্বারগুলো আমি এতদিন টিভিতে দিয়ে এসেছি বিভিন্ন বিষয়ের জন্য, মন ভালো রাখার জন্য, অর্থ আনার জন্য, পড়াশোনা ভালো করার জন্য, ভয় দূর করার জন্য, ডিপ্রেশন দূর করার জন্য। বিভিন্ন ধরনের ডাক্তারবাবুকে দেখাবেন, ডাক্তারের কাছ থেকে ওষুধ নেবেন, খাবেন,
যদি ওষুধগুলো ভালো করে কাজ করে তার জন্য কিছু যে বিষয় বিভিন্ন বিষয় টেনশন কমানো থেকে আরম্ভ করে মাথার যন্ত্রণা ইত্যাদি অনেক কিছু আছে। ডাক্তার ওষুধ খাবেন, ডাক্তার প্রোটোকল সমস্ত মানবেন, সঙ্গে এটা করুন, হয়তো উপকার কিছু আসতে পারে। এবং এখানে প্রথমেই যখন আমরা কোর্সটা করাই ওখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখা হয় যে আপনি এটা স্বীকার করছেন তো যে এটার উপরই একমাত্র নির্ভর করবেন না, ডাক্তারকে দেখাবেন, যদি তারা ইয়েস করে তখন তারা আমরা নাম্বারটা দেবো। এই নিউমোলজির এই কোর্সটা বলা হবে। এই প্রসঙ্গে ফাঁকা আমি বলে দিলাম। নেক্সট কোশ্চেনটা আমি আবার একটুখানি কিন্তু স্যার প্রপার্টিতেই ফিরবো, যে প্রপার্টির কথা আমরা আলোচনা করছিলাম। আমরা অনেক সময় দেখি যখন আমরা কিচেন প্ল্যান করি, কিচেন যখন সাজাই, তো অনেকে কিন্তু ব্ল্যাক স্ল্যাব রাখে, গ্রানাইট ঠানাইট এই জাতীয় কিছু। তো এটা কি কোনো সমস্যা করতে পারে না কেন, মানে এর কি বেনিফিট হতে পারে? প্রথম কথা হচ্ছে আগুনের সঙ্গে ব্ল্যাক স্ল্যাব, আগুন হচ্ছে মঙ্গল বা রবি, ব্ল্যাক স্ল্যাব হচ্ছে রাহু বা শনি। মঙ্গলের সাথে রাহু, শনির সাথে রাহু ভালো ফল দেয় না। ব্ল্যাক স্ল্যাবটা অধিকাংশ কিচেনে দুর্ভাগ্যই দেয়। টাকা সেভিংস হতে চায় না, রিলেশনশিপের প্রবলেম হয়, অসুস্থতা লেগে থাকে, মেডিকেল এক্সপেন্সেস হয় কয়েকটা মাত্র জায়গা বাদ দিয়ে। যেমন বেসিক্যালি যদি পূর্ব দিকে যদি কারোর রান্নাঘর থাকে, যদি কেউ বিজনেসম্যান হন তাহলে খুব একটা শুভ ফল দেয় না। যারা চাকরিজীবী তাদের জন্য শুভ ফল হতে পারে। পূর্ব দিকে যদি রান্নাঘর থাকে, সেই রান্নাঘর থেকে পলিটিক্যাল নেগেটিভ ইস্যু, শত্রুতা বাড়তে পারে। উত্তর পূর্বের রান্নাঘর যদি থাকে সেখান থেকে মাথা গরম হবে। দক্ষিণ পূর্বের রান্নাঘর ভালো, দক্ষিণের রান্নাঘর ভালো, পশ্চিম দিকে ব্যালেন্স করা রান্নাঘর ভালো, উত্তর পশ্চিমের রান্নাঘর ভালো। এছাড়া সমস্ত জায়গার রান্নাঘর কিন্তু খারাপ। মেনলি যদি দক্ষিণ পূর্বে রান্নাঘর রেখেছেন কিন্তু স্ল্যাবটা হচ্ছে কালো, তাহলে আপনি ওখানে দক্ষিণ পূর্বে কালো রঙ আনছেন, ওয়াটার এনার্জিকে আনছেন, তাহলে সেখানে কিন্তু কনফ্লিক্ট তৈরি হবে। দক্ষিণেও তাই, দক্ষিণ পশ্চিমে রান্নাঘর শুভ না। দক্ষিণ পশ্চিমে রান্নাঘর রাখলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ডিস্টার্ব হয়, বাড়ির রিলেশনশিপে ট্রাবল আসে, স্কিন ডিজিজ হওয়ার চান্স থাকে। মানে 100টার মধ্যে 90টাই স্কিন ডিজিজ হয় বাড়ির দক্ষিণ পশ্চিমে যদি রান্নাঘর থাকে। এবং সেই রান্নাঘরে যদি কেউ 5-6 বছর রান্না করেন, সেই বাড়িতে স্কিন ডিজিজ থাকবে। এটা আমি দেখেছি, হয় মানে ছকে যোগ না থাকলেও হবে। তো সেখানে স্ল্যাব যদি কালো হয়ে যায় সেটা ডিস্টার্ব হয়ে যায়। একমাত্র পশ্চিমের দিকে যদি কোনো রান্নাঘর হয়, সেই রান্নাঘরে কালো স্ল্যাব চলতে পারে। শুধু পশ্চিমে কালো স্ল্যাব চলতে পারে যদি সেটা ব্যালেন্স করে রাখা হয়। এছাড়া প্রত্যেক জায়গায় ব্ল্যাক স্ল্যাবটা শুভ নয়। এর জন্য আমি নির্দিষ্ট কিছু জয়সালমীরের টাইলস বা বারোদা টাইলস কিনে অ্যাকর্ডিং টু দ্য চার্ট এবং নিউমোলজি ওভেনের তলায় লাগাতে বলি, যাতে ওই নেগেটিভ এনার্জিটা কেটে যায়, স্ল্যাবটাকে ভাঙতে হচ্ছে না। বারোদা বা জয়সালমীরের কিছু স্ল্যাব কিনতে পাওয়া যায়, ছোট্ট ছোট্ট, বড় রাখার দরকার নেই। সেটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নক্ষত্র থাকে, সেই দিনকে অ্যাক্টিভেট করে ওটাকে রাখতে হয়। সরাসরি ওই এফেক্টটা অগ্নি অবধি পৌঁছচ্ছে না, নাহলে কাট করে দেওয়া, কাট করে দিলে নেগেটিভ এফেক্টটা আসছে না, গুড এফেক্ট আপনি পাবেন না। উত্তর দিকে রান্নাঘর করেছেন, এডুকেশন ড্যামেজ হবে, মাথা গরম হবে, অসুস্থতা আসবে, প্রমোশনে বাধা আসবে। কিন্তু যদি আপনি ওটাকে একটা বন্দোবস্ত করেন তাহলে নেগেটিভটা আসবে না, গুড লাকটা পাবেন না। গুড লাক পেতে গেলে আপনাকে দক্ষিণে রাখতে হবে। আবার এটাও বক্তব্য, যাদের ডেট অফ বার্থের মধ্যে 9-9-এর আধিক্য আছে, মানে 19-9-1999, 19-এর একটা 9, সেপ্টেম্বরের 9-এর একটা 9, 1999-এর 3টে 9, মানে মোট 5টা 9, তাদেরকে দক্ষিণ দিকে কিন্তু রান্নাঘর করা যাবে না, দুর্ভাগ্য আসবে। যাদের 4-এর আধিক্য রয়েছে, মানে ধরে রাখুন 14/4/1984, 14-এর একটা 4, এপ্রিলের একটা 4, 1984-র একটা 4, 3টে 4, দুটোর বেশি 4 হয়ে গেলেই বা 1-এর বেশি 4 হয়ে গেলেই কিন্তু আর দক্ষিণ পূর্ব কিন্তু রান্নাঘর করা যাবে না। এর জন্য ডিটেলস দেখা প্রয়োজন। তো জেনারেল কথা বললাম, স্ল্যাবের কথাটা। যেরকম স্যার আপনি গুড লাকের কথা বলছিলেন, ব্যাড লাকের কথা আমরা বলি, এরকম অনেক কথা শুনি না যে কোনো বিশেষ ব্যক্তির হয়তো নজরটা ভালো না, যে ওর নজরে সমস্যা হয়, নজর ভালো না, নজর দোষের কথা আমরা বলি, এটা কি সত্যি আছে, এক্সিস্ট করে এরকম কিছু? আচ্ছা, প্রথম কথাটা যেটা আমি বুঝেছি সেটা আমি বলছি। যত দোষ আমাদের মধ্যেই থাকে, আমাদের নেগেটিভ থট করার জন্য প্রত্যেক লিভিং বিংয়ের কিছু অরা আছে। এই নেগেটিভ থট করলে
বা অলওয়েজ টেনশন করলে নিজের অড়াগুলো ফুটো হয়ে যায়। অড়াগুলো আমাদের নেগেটিভ এনার্জি থেকে বাঁচাতে সাহায্য করে। যেরকম আমরা যখন ছাতা নিয়ে যাই, ছাতা যদি ওপরে ফুটো হয়ে যায়, রৌদ্র বৃষ্টি আসতে আরম্ভ করবে। কৃষ্ণ এখানে গীতাতে বলছেন, অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যস্তব আর্জবম অহিংসা সত্যম মক্রদস্ত্যাগ শান্তির অপৈশুনম দয়াভূতেশ্চ লুলিপত্যস্য মার্দব রিচাপল তেজক্ষমা ধৃতি শৌচমদ্রোনা নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীমভিজাতস্য ভারত। এই যে গুণগুলো যদি থাকে তার কাছে কোনো দুর্ভাগ্য আসবে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে অহিংসা, একটা পার্ট হচ্ছে পরনিন্দা না করা, অপয়শুনম। অন্যের নিন্দা করলে কি হবে, তার থেকে নেগেটিভ এনার্জি আপনার কাছে আসবে, বিকজ ইউ আর পেনিট্রেটিং অন আদার্স এনার্জি। অন্যের সমালোচনা করবেন, যে সমালোচনা করে আপনার কিছু লাভ আছে হয়তো করলেন নিজের উন্নতির জন্য, কিন্তু গসিপ করার জন্য সমালোচনা করছেন, নিজের ওলাকে ফুটো করছেন। ফলে তাদের সামান্যতম কোনো নেগেটিভ চিন্তা, যেমন ধরুন কোনো একটি মহিলা গসিপ করেন, নেগেটিভ চিন্তা করেন, টেনশন করেন, অন্যের বিষয়ে বলছেন, অন্যের বিষয়ে বলে তার কোনো ফায়দা নেই, বলার জন্য বলছেন, মানে পেটটা কুড়মুড় করছে, অপ্রয়োজনীয় বলছেন। হ্যাঁ, অপ্রয়োজন, দরকার নেই। পেটের মধ্যে গুড়গুড় করলে তো লাভ নেই, কি কতক্ষণ বাদে বলবো, জানিস তো এই হয়েছে, আরে বলে তো লাভ নেই, তার লাভ কী করলে? ওর যে নামের বলছেন তার থেকে নেগেটিভ, তার রাহু কেতু শনি আপনার কাছে আসবে। এটা কৃষ্ণও বলছে, অপয়শুনম। তখন আপনার ওরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, ফুটে হতে আরম্ভ করবে, ওখান দিয়ে জল বৃষ্টি ঢুকবে। তখন কি হবে, অন্য লোক যদি কেউ আপনার সম্বন্ধে খারাপ চিন্তা করে, তখন আপনি অ্যাট্রাক্ট হবেন। ফলে নজর দোষ বলে ব্যাপারটা পুরোটা নেই, তখন আছে যদি আপনি নেগেটিভ চিন্তা করেন এবং অন্যের কোনো ক্ষতির চিন্তা করেন, অন্যের সমালোচনা করেন। যদি একদম কেউ কোনো নেগেটিভ চিন্তা না করে, ঈশ্বরের ওপর ছেড়ে দেয়, নির্লিপ্ত থাকে, হলেও ভালো না হলেও ভালো, পেলেও ভালো না পেলেও ভালো, অর্থেতেও ভালো না অর্থতেও ভালো, প্রচুর অর্থ হয়ে গেল, আমার অর্থ না মালিকের অর্থ, অর্থ বাড়ছে না মালিক দিচ্ছে না, কোনো নেগেটিভ নেই। যদি এটা কেউ করতে পারে তার অরা স্ট্রং। সমালোচনা করব না, কাজের জন্য প্ল্যানিংয়ের জন্য সমালোচনা করতে পারি, কোনো একটা জায়গাকে আমি অ্যাচিভ করব, ফলে তার ছিদ্রগুলোকে ছুঁচ ফটানো দরকার আমার ইমপ্রুভমেন্টের জন্য, দেন ইউ ক্যান ডু ইট। চাণক্যের বচনে বলা আছে এটা করা যেতে পারে, কিন্তু মানে তাও কারো ক্ষতি করার জন্য নয়, কিন্তু তার ওই জায়গার নেগেটিভ দেখিয়ে তার থেকে সুযোগটা, যা ধরুন কোনো একজন ব্যক্তি তার কাজটা ঠিকভাবে করছে না, আপনি আপনার বসকে বললেন, দেখুন ও ঠিকভাবে কাজ করছে না, আমাকে সুযোগটা দিন না, আমি কমাকাটা দিন না, আমি করে দেখি, এই সমালোচনাটুকু বলছি। কিন্তু এমন কোনো সমালোচনা যেটা করে তার কোনো বেনিফিট আসবে না, ডোন্ট ডু ইট, তাতে আপনার ওরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তখন অন্য লোকের নেগেটিভ চিন্তা করলে সেই ওরাগুলো আপনার ফুটে হবে, তখন তার সামান্যতম ক্ষতি চিন্তা আপনাকে অ্যাটাক করে দেবে। শুধু তাই না, আপনি একজন লেডি, আপনি এগুলো করেন, বা আপনি একজন পুরুষ, আপনি এগুলো করেন, চিন্তা করছেন ছেলেটা রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো টেনশন হবে না তো, ক্ষতি হবে না তো, দুম করে পড়ে গেল, ওই চিন্তা করে অ্যাটাক করলো, কারণ আপনি নিজের ওরা ক্ষতিগ্রস্ত করে ফেলেছেন। ফলে আমাদের নেগেটিভ থটকে দূর করতে হবে এবং নেগেটিভ চিন্তাকে সরিয়ে দিতে হবে, সরিয়ে দিলে নেগেটিভ নজর দোষ আসবে না। যেটা আমাদের নিজেদের অরাকে যখন আমরা ক্ষতিগ্রস্ত করছি, তখনই কিন্তু এই সম্ভাবনাটা তৈরি হচ্ছে, এটা না হলে সম্ভাবনা তৈরি হচ্ছে একদম। স্যার, এর সঙ্গে কি কোনোভাবে ফ্যাটিগ জড়িয়ে কোনো রকম ভাবে? ডেফিনেটলি ফ্যাটিগ তো ডেফিনেটলি নেগেটিভ চিন্তা করলে আসে, এবং নেগেটিভ চিন্তা করার পাশাপাশি বিভিন্ন জোন আছে। ফ্যাটিগ বেসিক্যালি আমি এটা নেক্সট সোমবার অনুষ্ঠানে আবার বলবো, কিছু ডেট অফ বার্থ অনুযায়ী কোথায় কোথায় শুলে ফ্যাটিগ আসবে। তবে নেগেটিভ থট না করা, রাত্রেবেলা শোবার সময় ওড়ি না করা, যদি ওড়ি করতেই হয় দিনের মধ্যে কোনো একটা টাইম ওড়ি টাইম যেন বেছে নেওয়া, যে আমি বিকেল 5টা থেকে 5:30 অবধি ওড়ি করবো, যত টেনশন ওই সময় করবো, কী হয়েছে গন্ডগোল করে ফেলেছি, কোথায় কী ম্যানেজ করতে হবে, রাত্রে শোয়ার আগে নয়, ঘুম থেকে উঠে নয়, ঘুম থেকে ওঠার পর 1 ঘন্টা 2 ঘন্টা মধ্যে ওড়ি টাইম বাঁচবেন, যে ঠিক রাত সকাল 10টা থেকে 10:30টার মধ্যে ওড়ি টাইম করবো, ওড়িগুলো করবো, লিখে ওড়ি করুন, তাতে আপনি ফ্যাটিক থেকে বাঁচবেন। কিন্তু এক্স্যাক্ট ফ্যাটিক থেকে বাঁচার উপায়, কোন কোন ঘরে শুলে ফ্যাটিক হওয়ার চান্স থাকে, সেটা আমি নেক্সট সপ্তাহে বলবো।
স্যার এবার আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে আমরা যেরকম নজর দোষের কথা বলা হচ্ছিল তেমনই কিন্তু পিতৃদোষ হ্যাঁ আছে। পিতৃদোষ আসলে কি? বেসিক্যালি আমাদের ছকে আজকেও একজনের প্রেডিকশন হয়েছিল, তার আমি ছকে বললাম তাদের বাড়ির কোনো আনন্যাচারাল ডেথ বা কোনো কিছু হচ্ছে বলে হ্যাঁ ক্যান্সারে মারা গেছে ইনস্ট্যান্ট, এরকম টাইপের কিছু পিতৃদোষ বা মাতৃদোষ তৈরি হয়। এই দোষগুলো কি? প্রথমত হচ্ছে এই দোষগুলোর সিমটম কি। পিতৃদোষে ভোগা মানুষেরা কি সিমটম? আমার সেই 2015 সালে খুব ভালো চলতো, কি ভালো ছিলাম, বিবাহ জীবন কত ভালো ছিল, চাকরি কত ভালো ছিল, ব্যবসা কত ভালো ছিল, সব পাস্টের আলোচনা, প্রেজেন্টের আলোচনা নেই, কত ভালো ছিলাম। পিতৃদোষে ভুগছেন, অ্যাটাক আসবে। পাস্টের যে নেগেটিভ আলোচনা, এই পজিটিভ আলোচনা করে প্রেজেন্টটাকে খারাপ করে। আমি তখন খুব ভালো ছিলাম, দিনটা খুব ভালো ছিল, তখন আমার এত ভালো ছিল, আমার এত গাড়ি ছিল, চাকরিতে এই উন্নতি হয়েছিল, ব্যবসাতে এই উন্নতি হয়েছিল। যে বারবার পাস্টের ভালো কথা উচ্চারণ করে, এটা সিমটম তার কাছে পিতৃদোষ আছে। দ্বিতীয়, যিনি অতীতে বাঁচেন। অতীতে বাঁচেন। দ্বিতীয় কথা, যিনি বলেন যে আগের জন্মে পাপ করেছি তারপরে এই ঘটনাটা ঘটছে। আরে এই মুহূর্তে আপনি পাপ করেছেন, আমরা প্রতি মুহূর্তে কিছু না কিছু পাপ করছি। আগের জন্মে পাপ করেছি, ভগবানের জন্য পানিশমেন্ট দিচ্ছে, আগের জন্ম আবার আগের জন্ম। দ্বিতীয়। তৃতীয় হচ্ছে যাদের বাড়িতে ভাইদের মধ্যে কলহ থাকে, সদ্ভাব নেই, নেই, ভাই ভাই। পিতৃদোষ। নাম্বার, তারপরে নাম্বার, সন্তান কনসিপ্ট করলেন ঠিক 3 মাসের মাথায় বা 3 মাসের মধ্যে বা 4 মাসের মাথায় নষ্ট হয়ে গেল, নষ্ট করতে বাধ্য হলেন। ইট ইজ দ্য ইন্ডিকেশন আপনার পিতৃদোষ আছে। গৃহে সারাদিন ধরে বাড়িতে কোনো আনন্দ নেই, মানে হই হুল্লোড়, মানে 1 মাসের মধ্যে একবারও হয় না। হই হুল্লোড় নাচানাচি একবার মধ্যে, যখন এখন করোনা পরিবেশে আর নাচা মানে আনন্দ করার জায়গা নয়, তবুও বলছি লাস্ট 5 বছর চিন্তা করো, আনন্দ নেই কোনো বাড়িতে। করোনা পরিবেশে এখন আনন্দ করার টাইম নয়, এখন নিজেকে রেস্ট্রিক্টেড, পারলে ঘরের মধ্যেও মাস্ক পরে থাকাটা ভালো। তবুও বলছি এটা লাস্ট 5 বছরে কোনো শুভ অনুষ্ঠান হয়নি। এগুলো ইন্ডিকেশান। বাস্তুর ইন্ডিকেশান কি? বাস্তুর ইন্ডিকেশান, বাড়িতে কোনো জায়গায় নোংরা জল এক জায়গায় পুরো বদ্ধ হয়ে আটকে আছে, এটা পিতৃদোষের ইন্ডিকেশান। বদ্ধ হয়ে আটকে আছে, পিতৃদোষের ইন্ডিকেশান। ঘরের মধ্যে বা বাড়ির মধ্যে কোথাও না কোথাও 5টা দেওয়াল আছে, মানে 4টে দেওয়াল তো জেনারেলি হয়, একটা দেওয়াল একটু মানে একটু কাটা মতন, কোনা করে গেছে, তাহলে একটা পেন্টাগন হয়ে গেল, তাহলে কিন্তু 5খানা হয়ে গেল। বাড়ির চারদিকে 4টে ডোর আছে, এক্সটার্নাল ডোর বলছি, ভেতরের ডোর বলছি না। মানে ধরুন এটা আপনার বাড়ি, ধরুন এটা আপনার বাড়ি, ধরুন এটা আপনার বাড়ি, এই বাড়ির এখানে একটা ডোর, এদিকে একটা ডোর, এদিকে একটা ডোর, এদিকে একটা ডোর, 4টে মিডল কোনায় থাকতে আমার কোনো মানে নেই, বাড়ির চারদিকেই 4টে ডোর আছে, বাস্তুদোষের ইন্ডিকেশন। সিঁড়ির তলায় কিচেন, সিঁড়ির তলায় নোংরা, সিঁড়ির তলায় যদি কেউ স্টোর করে, স্টোর, পিতৃদোষের ইন্ডিকেশন। আর লাস্টে কথা বলে দিই অ্যাস্ট্রোলজিক্যাল সূত্র, 2, 5, 7, 9 বৃহস্পতি, শুক্র, বুধ, রাহু, কেতু, এর যে কোনো একটা প্ল্যানেট যদি থাকে তখন পিতৃদোষ হবার চান্স থাকে, যদিও এর ব্যতিক্রমও আছে। কেন হয়? প্রিভিয়াস কোনো লাইফে বংশের কেউ, আসলে আমরা তো সেটাই যেটা আমরা ডিএনএ ক্যারি করি, জিন ক্যারি করি। কারণ আমার নাকটা হয়তো দাদুর মতন, পায়ের নখটা হয়তো দিদিমার মতন, হাতের আঙুল হয়তো বাবার মতন, কানটা হয়তো মায়ের মতন, কারণ আমরা তাদের মেমোরি ক্যারি করি। তারা যখন চলে যান তবু আমাদের মধ্যে তারা বেঁচে থাকেন, ডিএনএর মধ্যে বেঁচে থাকেন, ফলে তাদের দোষ ত্রুটিও আসবে, সে ডিএনএর মধ্যে ঢুকবে। যেমন কারোর বাবার ইনসুলিন থাকলে তার ছেলের ইনসুলিন হওয়ার চান্স থাকে। তো তাদের যদি কৃতকর্ম বাজে থাকে, যেমন জীব হত্যা, গাছ কাটা, গাছ কেটে গাছ না পোতা, মেয়েদেরকে মারধর করা, এরকম আরও অনেকগুলো কিছু আছে নিয়মগুলো, হলে পিতৃদোষ আসবে। বাঁচার উপায় কি নেক্সট সপ্তাহে বলবো। একদম, আজকে আমাদের হাতে সময় শেষ। কীভাবে বাঁচবেন নেক্সট সোমবার দিন বলবো আমি। অনেক ধন্যবাদ স্যার, অনুষ্ঠান এখানে শেষ করব। আপনারা আরও এ বিষয়ে জানতে প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার দুপুর 12টা 5-এ দেখুন বিশেষ অনুষ্ঠান, আর সোমবার এবং মঙ্গলবার রাত্রিবেলা 11টার সময় স্যার থাকবেন আপনাদের জন্য। নমস্কার। নমস্কার।